চলুন না একদিনের জন্য বকখালি ঘুরে আসা যাক। সুন্দর নিরিবিলি বিচ, আবার সন্ধেবেলার থেকে বেশ জমজমাটিয়া ব্যাপার, একটা মিক্স অ্যান্ড ম্যাচ বলা যেতেই পারে। এই ভিডিওতে থাকবে আমরা এখানে কিভাবে আসলাম, রাস্তায় কোথায় কোথায় ব্রেক নিলাম, কোথায় ব্রেকফাস্ট করলাম, বকখালির সাইট সিনের সাথে সাথে ফ্রেজারগঞ্জের পুরো ডিটেলস, যেটা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ফিশিং হারবার, আর এখানকার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বালুতট হোটেলের পুরো ডিটেলস থাকবে। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। শীত কিন্তু এখন দরজার গোড়ায়, তো আমাদের ঘোরাও শুরু হয়ে গেছে। আজকে যাচ্ছি বকখালি। তো বকখালির পুরো ডিটেলসটা আপনাদেরকে দেব, হোটেলে কেমন কি হোটেলে উঠলাম আর কিভাবে যাচ্ছি পুরো ডিটেলসটাই দিতে থাকবো। একটা ভিডিওর মধ্যেই পুরো ডিটেলসটা থাকবে, তাই স্কিপ করবেন না, দেখতে থাকুন পুরো ভিডিওটা। কোথাও ঘুরতে গেলে সবার প্রথম প্রশ্ন আসে কিভাবে যাবেন। আমরা যেমনি গাড়িতে করে যাচ্ছি, তো গাড়িতে যাওয়ার সময়টা আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। যেহেতু আমরা ডানলাপ থেকে যাচ্ছি, তো আমরা মা ফ্লাইওভারটা ধরে নেব, ধরে নিয়ে ডায়মন্ড হারবার রোডটা ধরবো, সেটা পুরো ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু যারা আপনারা ট্রেনে করে যাবেন তারা শিয়ালদা থেকে নামখানা লোকালে উঠবেন, ওখান থেকে টোটো বা অটোতে আধ ঘন্টা 45 মিনিট মতন লাগে বকখালি পৌঁছাতে। আর যদি বাসে যেতে চান তাহলে খুবই সুবিধে, ধর্মতলা থেকে একদম ডাইরেক্ট বকখালি। আজকে এত সকালবেলাও কিন্তু বেশ ভালো জ্যাম আছে। আর এইদিকে নতুন একটা মেট্রো বেলেঘাটা স্টেশন, আর আমরা উঠে যাব মা ফ্লাইওভারে। মা ফ্লাইওভারটা আমার ভীষণই ভালো লাগে, কারণ এখান থেকে আইটিসি রয়্যাল বেঙ্গলের ভিউটা দারুণ পাওয়া যায়। তো আজকে একটু ফগি আছে ওয়েদারটা, কিন্তু তাও সামনে দিয়ে যাব, তখন মনে হয় আপনাদেরকে বোঝাতে পারবো। এই যে এই বিল্ডিংটা হচ্ছে আইটিসি রয়্যাল। তো এমনি সন্ধ্যেবেলা তো ভীষণ ভালো লাগে, লাইট থাকে, পুরো সুন্দর জগমগ করে। আর এমনি বিশেষ দিনগুলো যেমনি 26 জানুয়ারি 15 আগস্টে ট্রাই কালারের লাইট দিয়ে সাজায়, সেটাও কিন্তু খুব ভালো লাগে। আমরা এই মা ফ্লাইওভারটা ধরেই চলে যাব, একদম বাদিক চেপে চেপেই যাব, কারণ ফ্লাইওভারটার অনেকগুলো শাখা আছে, তো সেই কারণে আমরা বাদিকটা চেপে যাব, একদম আমাদেরকে পিজিতে নামিয়ে দেবে। সেখান থেকে চিড়িয়াখানাটা আমরা ধরবো। এই আমরা ব্রিজ দিয়ে নেমে পড়লাম, এখান থেকে চিড়িয়াখানার রাস্তাটা আগে নেব, মানে ন্যাশনাল লাইব্রেরি যেদিকে। এই সামনের রাস্তার থেকে আমরা বাদিক নেব। এটা হচ্ছে তাজ বেঙ্গল হোটেল। আর এই রাইট সাইডটাতে হচ্ছে চিড়িয়াখানা। এখানে গাছের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু ডান দিকটা চিড়িয়াখানা। এই যে গেটটা একটুখানি দেখা যাচ্ছে, হ্যাঁ এখান দিয়ে পরিষ্কার। আর আমরা এই সোজা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি, এই ন্যাশনাল লাইব্রেরি থেকে রাইট সাইড নিয়ে নেব। আর এই যে সামনে এটা হচ্ছে রাইট সাইড, এটা কমান্ড হসপিটাল। এই যে আমরা এখনো সোজা যাব। ডায়মন্ড হারবার রোডটা এখান থেকে আর বেশি দেরি নেই। এই মোড়টার থেকে আমরা রাইট সাইড নেব। এখানটা একটু ঘুরিয়ে দিয়েছে, সোজা গেলেও হতো কিন্তু নো এন্ট্রি আছে, তো এখান দিয়ে ঘুরেই আমরা ডায়মন্ড হারবার রোডটাতে উঠে যাব। আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড, আমরা উঠে গেছি ডায়মন্ড হারবারে। আর এই মেট্রোর ব্রিজটা দেখেই বুঝতে পারছেন কিছুটা পোর্শন বোধহয় এটা চালু হয়ে গেছে, এটা আমি শিওর না। আর এই মাঝেরহাট ব্রিজটা ক্রস করব আমরা এখন। সুন্দর কানেক্টিভিটি হয়ে গেছে। মাঝে যখন ভেঙেছিল মাঝেরহাট ব্রিজটা, আসা যাওয়াটা একটু অসুবিধাই হচ্ছিল অনেকেরই, তো এখন কানেক্টিভিটিটা ভীষণ ভালো। আমরা সোজা চলে যাব, এখান দিয়ে বাঁদিকে গেলে নিউ আলিপুর আর সোজা ডায়মন্ড হারবার। আচ্ছা, এবার চলে এসেছি জোখা মেট্রো স্টেশনে। এটার থেকে আরেকটু এগিয়ে গেলেই স্বামীনারায়ণের মন্দিরটা দেখতে পাবো। আর তারপরে আসবে আমতলা মোড়।
সেটা বারুইপুর আমতলা রোড, সেটা জানিয়ে দেব, আপনারা ওই দিক দিয়েও চাইলে আসতে পারবেন। এটা NH 117, ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর, কাকদ্বীপ, বকখালি সব এই রাস্তাতেই। এই চলে এসেছি স্বামীনারায়ণ মন্দির। এই যে দেখুন, খুব সুন্দর মন্দির, একবার পারলে এখান দিয়েও ঘুরে যেতে পারেন। আমরা একবার দুবার এসেছিলাম, খুব ভালো লাগলো। আর সন্ধ্যের আরতিটা কিন্তু এখানে খুব ভালো হয়, পারলে আরতিটা একবার দেখে যাবেন। আমরা এবারে চলে আসছি আমতলা মোড়ে। এখান থেকে বাদিক গেলে কিন্তু বারুইপুরটা চলে যাওয়া যাবে, যেটা EM বাইপাসকে কানেক্ট করছে। তো আমরা যদি সায়েন্স সিটির থেকে মা ফ্লাইওভারটা না ধরে একদম সোজা বেরিয়ে আসতাম, বারুইপুরটা পড়তো। আর বারুইপুর থেকে ডান দিক নিলে ঠিক এই আমতলা মোড়টায় এসে উঠতো, যেটা এই সামনে বাদিকে। জ্যামের জন্য আমরা এখনো এগোতে পারিনি, তো দেখিয়ে দিচ্ছি আমি আরো এগিয়ে মোড়টাকে। এই যে এটাই হচ্ছে আমতলা মোড়, একদম সোজা চলে গেলে বারুইপুর। আমরা এখন উস্তি মোড়ে পৌঁছে গেছি, মানে এই বাদিকের রাস্তাটা ধরলে উস্তি আর ডান দিক দিয়ে ডায়মন্ড হারবার। আমরা উস্তি দিয়েও যেতে পারতাম, অনেকটা রাস্তা কম পড়তো, কিন্তু যেহেতু ডায়মন্ড হারবারে একটু বসে ব্রেকফাস্টটা করব আর ওখানে একটু ভিউটাও ভীষণ সুন্দর, সেটাও একটু উপভোগ করার জন্য আমরা ডান দিকটাই নেব, উস্তির দিকে এখন যাচ্ছি না। এই বাদিকে এটা হচ্ছে উস্তি আর ডান দিকটা হচ্ছে ডায়মন্ড হারবার। উফ, ডায়মন্ড হারবার অবধি আসতেই একদম জীবন কাত, এত জ্যাম রাস্তা, প্রত্যেকটা জায়গায় প্রচুর জ্যাম পেয়েছি। তো মোটামুটি এই অবধি আসতেই আমাদের 2.5 ঘন্টা লেগে গেল। তো যাই হোক, এখানে ওই সাগরিকা যেই হোটেলটা আছে ওখানে আমরা ব্রেকফাস্টটা করব। তো তার আগে দেখিয়ে দিই, এখান থেকে নদীটা একটু দেখা যাচ্ছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই চলে এসেছি ডায়মন্ড হারবার। এখানে বসেও প্রচুর টাইম কাটানো যায়, কিন্তু যেহেতু আমাদের টার্গেট বকখালি, তাই এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এই দেখুন, আই লাভ ডায়মন্ড হারবার, এত সুন্দর, মনটা সত্যি জুড়িয়ে যায় এখানে এসে। নেমে আবার আপনাদেরকে দেখাচ্ছি ছবি তুলে। এই চলে আসলাম সাগরিকা ট্যুরিজম প্রপার্টি ডায়মন্ড হারবারে। এখানে এর সাথেই একদম নদীটা। এটা এনাদের ক্যাফেটেরিয়া। এখানে লুচি তরকারি আর ব্রেড টোস্ট নিয়েছি, সঙ্গে চা নিলাম। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে সাগরিকা ট্যুরিজম প্রপার্টি। আর এর সাথেই এখানে নদীটা, বড় বড় ট্রলার দেখলাম চলে গেল। আমরা এই দোকানগুলো থেকে আবার একটু চা খাচ্ছি, আর এখান থেকে যেহেতু ভিউটা সুন্দর, সে কারণে একটু বসে ছবি তুলে তারপরে বেরোবো। ডায়মন্ড হারবার থেকে আমরা রওনা দিয়ে দিলাম, এখনো মোটামুটি দেখাচ্ছে 74 কিলোমিটার। এখানে রাস্তাটা কিন্তু সেরকম জ্যাম নেই, মানে রাস্তাটা সরু হলেও বেরিয়ে যাওয়া যাচ্ছে। আমার মনে হয় না বেশি টাইম লাগবে, 2 ঘন্টা গুগলে দেখাচ্ছে, তো 2 ঘন্টায় মনে হয় পৌঁছে যাব। এইটা হচ্ছে গঙ্গাসাগর। শীতকাল এসেছে, এখন গঙ্গাসাগরে তো অনেকেরই যাতায়াত থাকবে। এখান থেকে 36 কিলোমিটার দেখালো গঙ্গাসাগর, মানে ডান দিকটা চলে গেলে আরো 36 কিলোমিটার। এই এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা নতুন তৈরি করেছে, কারণ আগে নদী পার করে যেতে হতো, শিপের ওপর করে গাড়িগুলোকে তুলে ওপার করানো হতো, তারপর বকখালি যাওয়ার সুযোগ হতো। এই ব্রিজটা হয়ে যাওয়ার পর থেকে খুব সুবিধে হয়েছে, আর অনেকটা সময় সেভও হয়ে যাচ্ছে। গাড়িগুলোকে নিয়ে যাওয়ার জন্য বেশ বড় লাইন পড়ে যেত, তো সেই লাইনটা অ্যাভয়েড করে এখন আরামসে আমরা এই ব্রিজ ধরে চলে গেলাম। খুব সুন্দর। আমরা এখন প্রায় পৌঁছে গেছি, আর 7 কিলোমিটার দেখাচ্ছে। তো এখন যেটা সেকেন্ড সমস্যা সেটা হচ্ছে হোটেল। এখানে হোটেল পাবো কি না, আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যেই হোটেলটা সেটাতেই ওঠার চেষ্টা করব, বালুতট যেটার নাম। তো খালি থাকলে তো খুবই ভালো, জেনারেলি তো ওটা আগের থেকেই অনলাইন বুকিং করে আসতে হয়,
তো আমাদের হঠাৎ সাডেন প্ল্যানিংয়ের জন্যই আমরা বুকটা করতে পারিনি। তো আগে ওটা ট্রাই করব, যদি না পাই একান্ত তাহলে আবার কয়েকটা অন্য হোটেল দেখব। তো চলুন আগে গিয়ে দেখি বালুতটে গিয়ে পাই কি না। রাস্তার ওপরেই কয়েকটা উইন্ডমিল দেখতে পাচ্ছি, এই আপনাদেরকে দেখাতে পাচ্ছি কি না বুঝতে পারছি না, তবে এই যে কয়েকটা উইন্ডমিল আছে এখানে। কিন্তু রাস্তার উপরে অনেকগুলোই হোটেল আছে। এটা হোটেল সোনার বাংলা। এই যে এইদিকে দেখুন সব মানে একদম পুরো হোটেলেই ভরা। এই সামনেই দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড। যারা বাসে করে আসবেন একদম ডাইরেক্ট এখানেই নামিয়ে দেবে, যেটা বললাম ধর্মতলার থেকে। আর মেন যেই সি বিচটা সেটাই ডান দিকে। এরকম বিচে যাওয়ার জন্য অনেকগুলোই রাস্তা আছে, কিন্তু হ্যাঁ আমরা এই মেন বিচটাতেই আগে প্রথমে উঠবো, যেখানে বালুতট রিসর্টটা আছে। একদম শেষের হোটেলটাই হচ্ছে বালুতট, মানে ওটাই সবার কাছে বিচের আর কি। এই যে এই হোটেলটাই হচ্ছে বালুতট, কিন্তু এন্ট্রিটা আর একটু এগিয়ে। তো আমরা এগিয়ে যাচ্ছি। এই বাঁদিকে যে গেটটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বালুতট হোটেল। এই যে এটা। আর সি বিচ এখান থেকে একদম সোজা চলে গেলে সি বিচ। বালুতট ট্যুরিজম প্রপার্টি। কার পার্কিংটা এখানে। আমরা আগে এনকোয়ারিতে চলে যাই, গিয়ে দেখি আছে কিনা খালি। এই যে রিসেপশনটা এখানে। হোটেলের অনলাইন বুকিং এর এটা ওয়েবটা, আর এটা হচ্ছে ফোন নাম্বার। এবারে লাকিলি তো আমরা পেয়ে গেলাম রুম ট্যুরটা আপনাদেরকে করিয়ে দিচ্ছি। তো তার আগে আপনাদেরকে বলি, আগের বার আমরা এসে এইখানে ছিলাম, এই বিল্ডিংটাতে ছিলাম, এটা পুরনো বিল্ডিং। আর আমরা এখন আছি নিউ বিল্ডিংয়ে। তা এখানে থাকার কিন্তু কয়েকটা রিজন আছে। সবচেয়ে প্রথম তো এখানকার পরিবেশ ভীষণ ভালো, রুম পরিষ্কার, আর তারপরে হচ্ছে এখান থেকে বিচটা একদমই কাছে। আপনারা বকখালিতে যে কোনো হোটেলেই থাকেন না কেন, আসতে হবে এই বিচেই ঘুরতে। এখানেই মোটামুটি জিনিসপত্র কিনতে পাওয়া যাওয়া, তারপরে বিচে বসে থাকার যে ব্যবস্থাটা, এটা কিন্তু শুধুমাত্র এই বিচেই পাবেন। যেই কারণেই এই আমাদের হোটেলটা চুজ করার কারণ। একদমই এখান থেকে একটু হাঁটা পথ, মানে মনে হয় হয়তো 200-300 মিটার মতন হয়তো হবে। তো সে কারণে এই হোটেলটা কিন্তু বেস্ট। এবারে ট্যারিফটা আমি আপনাদেরকে একটু জানাই। এটা ওল্ড বিল্ডিংয়ে নিলে 3400 টাকা ভাড়া, সাথে জিএসটি আছে 18%। এটা দুজনের জন্য বলছি। আর এই নিউ বিল্ডিংয়ের যেই ডাবল বেডের রুম ট্যারিফটা হচ্ছে 3700 টাকা, সাথে 12% জিএসটি। আর যেহেতু আমরা 3 জন শেয়ার করব রুমটা, ওই জন্য 5387 টাকা পড়লো। তার জন্য ওনারা রাত্রিবেলা একটা আলাদা বেড লাগিয়ে দেবে, ওই ক্যাম্প কাট ফেতে ওপরে একটা গদি দিয়ে আর কি খাটটা করে দেওয়া। তো এই হচ্ছে এখানকার তারিফ। তো তার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এখানে কিছু কিছু জিনিস তো নতুন দেখতেই পাচ্ছি। এখানে একটা ব্যাডমিন্টন কোর্টও করছে, তবে মাঝে মধ্যে মনে হয় এখানে প্রোগ্রামও হয়, কয়েকটা ব্যানার দেখতে পারলাম। এটা হচ্ছে 204 নম্বর রুম। এটা হচ্ছে বাথরুম, আয়না, বেসিন, কোমোড। এখানে এটা স্নান করার এরিয়া, গিজারটা কমন লাইন আছে। আর এদিকে দেখিয়ে দিই রুমটা। এটা হচ্ছে সোফা, এখানে সোফা, তারপরে এখানে একটা জিনিস রাখার মতন জায়গা, টিভি আছে। আর এদিকে একটা কাবার্ড আছে, কাবার্ডটা কিন্তু বেশ বড়, অনেক কিছুই রাখা যাবে। এই আমরা যদিও বা একদিনের জন্য এসেছি, তো এত বড় কাবার্ডের প্রয়োজন নেই, কিন্তু যারা একটু বেশি দিনের জন্য আসবেন তাদের জন্য সুবিধে। আর এটা হচ্ছে বেড, ডাবল বেড। আর এখানে একটা ফ্রিজ আছে, কিন্তু এখন বললো কিছু প্রবলেমের জন্য এটা ঠান্ডা হচ্ছে না, তো পরবর্তীকালে এটা ওরা ঠিক করে দেবে। আয়না আছে। আর এখানে প্রোভাইড করেছে আমাদেরকে জলের বোতল,
কাপ আর চায়ের স্যাশে এইসবগুলো বোধহয় রয়েছে মনে হয়, হ্যাঁ সাথে কারণ কেটলি আছে এখানে। আর এই যেগুলো দেয় কমপ্লিমেন্টারি যেগুলো সব থাকে, এই শেভিং কিট, অনেক কিছুই আছে, ওই সাবান টাবান সবই আছে। আর এইটা মনে হয়, হ্যাঁ এটা এই যে চা কফি বানানোর, এগুলো সব রয়েছে কিট। আর এবারে চলুন মেন পয়েন্ট যেটা ব্যালকনি, সেটা দেখি। এই যে রুম থেকে হচ্ছে এখানে ফরেস্ট ভিউ, সেটা ফার্স্ট ফ্লোরে থাকলে কিন্তু জেনারেলি আমরা এই ভিউটা পেতাম না। ফরেস্ট ভিউটার জন্য বললো যে সেকেন্ড ফ্লোরে নিন, তো এখান দিয়ে বেশ সুন্দর ফরেস্টটা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালিতে এই প্রপার্টিটা সত্যিই খুব সুন্দর, আগেও এসে থেকেছি, তো যার জন্য মনটা এখানেই পড়ে থাকে। আচ্ছা, হোটেলটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে হেনরি আইল্যান্ডটা যাব। তো আমরা এখন লাঞ্চটা এই হোটেল থেকেই করে যাব। এখান থেকে আমরা অর্ডার দিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো বললো মোটামুটি 40 মিনিট মতন সময় লাগবে, কারণ ওদের কিছুই এখন রেডি নেই, পুরোটা রেডি করবে তারপরে, মানে একদম ফ্রেশ খাবার দেয়। তো সে কারণে 40 মিনিট লাগবে। আমরা 40 মিনিট পরে মোটামুটি নেমে যাব, আর লাঞ্চটা করেই ডাইরেক্ট ওখান থেকে চলে যাব হেনরি আইল্যান্ড। তো আপনাদের সাথে আবার দেখা হবে, লাঞ্চের আইটেমটা আপনাদের একটু শেয়ার করে দেবো, তারপরে আবার হেনরি আইল্যান্ড গিয়ে দেখা হবে। প্রপার্টিটা একটু ঘুরিয়ে দেখাই। একটা ছোট্ট পার্ক মতন করেছে বাচ্চাদের জন্য, আর বসে থাকার জায়গাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন, বেশ পাখির একটা খাঁচার মতন বানানো, আর এখানে বসার একটা বেশ ভালো আয়োজন। রাত্রিবেলা মনে হয় লাইটও জ্বলবে, রাত্রে আবার একটু শেয়ার করে দেবো। প্রপার্টিটা কিন্তু বেশ বড়, আর এই যে এটা নিউ বিল্ডিংটা, বাচ্চাদের খেলার যেটা বললাম একটু স্লিপ। আর এই পুরনো বিল্ডিং, এটা কিন্তু একটাই ফ্লোর আছে। এনাদের এখানে 25টা রুম, তো এরিয়া অনেকটা। রুমটা আমার মনে হলো একটু কম, আরও বেশি হলে মনে হয় আর একটু সুবিধে হতো, তাহলে অনেকেই রুম পেত, যেটা এখানে সবসময় ক্রাইসিস থাকে। আমরা লাকি যে পেয়ে গেলাম আজকে। ফটোশ্যুট করার জায়গা, আমরা মেয়েরা তো এরকমই জায়গা খুঁজে বেড়াই। এটা মেন গেটের দিকে যাচ্ছি, কিন্তু এখন বেরোবো না, লাঞ্চটা করতে যাব। এনাদের রেস্টুরেন্টটা এই দিকেই, আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। ওদিকে কিন্তু আরও অনেকটা জায়গা, পার্কিং করার কোনো অসুবিধে বলে হবে মনে হয় না। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এখান থেকে এন্ট্রিটা, এটা এন্ট্রিটা। আপনাদের একটু বিচের রাস্তাটাও দেখিয়ে দিই। এই যে এদিক দিয়ে সোজা চলে গেলে বিচ। বালুতট ট্যুরিজম প্রপার্টি। খাবার এসে গেছে। তো এটা হচ্ছে ফ্রাইড রাইসটা, আর এটা হচ্ছে চিলি চিকেন। তো ফ্রাইড রাইসের অ্যামাউন্ট কিন্তু খুবই কম, এই আমি দেখিয়ে দিচ্ছি, ছোট একদম বাটির মধ্যে। তো আমরা ভেবেছিলাম আমরা 3 জন শেয়ার করব। তো যাই হোক, এখন আর অর্ডার দেওয়ার ইচ্ছে নেই, এটাই আমরা ভাগ করে খেয়ে নেব, কারণ আবার যাব হেনরি আইল্যান্ড। আর চিলি চিকেন আছে এখানে, ওটা কিন্তু 8 পিসই আছে। সাইট সিনের মধ্যে আমরা এখন আগে যাচ্ছি কার্গিল বিচ। হেনরি আইল্যান্ডটা যাওয়ার কথা ছিল, কিন্তু দেখলাম কার্গিল বিচটা আগে পড়ছে। হেনরি আইল্যান্ডটা যেহেতু একটু ঘুরিয়ে দিচ্ছে, অটো বা টোটোতে গেলে আমরা একটা শর্টকাট ওয়ে ছিল, কিন্তু এটা যেহেতু একটু বড় গাড়ি বলে আমাদেরকে বললো মেন রোডটা ধরেই যেতে, সে কারণে আগে কার্গিল বিচটা দেখে নিয়ে তারপরে আমরা যাব হেনরি আইল্যান্ডের দিকে। কার্গিল বিচের রাস্তাটা দেখুন, কি অ্যাডভেঞ্চারাস। সরু রাস্তা, কিন্তু বেশ ভালো লাগছে, একদম সোজা রাস্তা। আর বিচটায় পৌঁছে যাব আমরা। কার্গিল বিচে এসে পৌঁছালাম।
দারুণ সুন্দর বিচ। আগেও মানে আমরা এখানে এসেছি কিন্তু এই বিচটা মিস হয়ে গেছিলো। একটা স্লোপ মতন এখানটা একটা বাঁধিয়ে দিয়েছে আর বোল্ডারগুলো দেওয়া। সমুদ্র কিন্তু অনেকটা দূরে, কিন্তু বললো এইদিকে সমুদ্র নাকি এগিয়ে আসে, যে কারণে এই বোল্ডার দিয়ে এই জায়গাটাকে প্রোটেক্ট করে রেখেছে। ভীষণ ভালো লাগছে। এখন সূর্যটা প্রায় ডুবছে, আরও সুন্দর লাগছে। এখানে সুন্দর বোল্ডার, আর এই দেখুন নেচার যাকে বলে, সূর্য সাংঘাতিক সাংঘাতিক, ভীষণ ভালো লাগছে। হেনরি আইল্যান্ডে ঢোকার আগে টিকিট কাউন্টার, 10 টাকা করে পার হেড আর 30 টাকা কার পার্কিংয়ের। এখানে রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, বোটিংও করা যায় দেখছি, একটা টাইম আছে। 100 টাকা করে পার হাফ অ্যান আওয়ার, 4টে পার্সন অ্যালাউড। তো আমরা আর বোটিং করলাম না, আমরা সোজা চলে যাচ্ছি। আচ্ছা, টিকিট কাউন্টার থেকে কিন্তু প্রায় দেখলাম 2.25 কিলোমিটার। আমরা গাড়িতে করেই যাচ্ছি, তো পার্কিংটা মনে হয় আরো অনেকটাই সামনে। এগুলো ছোট ছোট ভেড়ি, আর ওইদিকে সব ছোট ছোট কটেজ বানিয়েছে, সব থাকবারই ব্যবস্থা মনে হয়। খুব সুন্দর লাগছে। এই যে এখানে হচ্ছে পার্কিং এরিয়াটা, এখানে গাড়িটা পার্ক করব। সরু একটা সুন্দর রাস্তা শেয়ার করছি। এই দেখুন রাস্তাটা, এখান দিয়ে হেঁটে চলে যাব বিচের দিকে। এখানে হচ্ছে একটা কাঠের ব্রিজ, আর এখন ফটোশুট চলছে। এই যে এখানে দেখুন ম্যানগ্রোভের সব শিকড়গুলো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এই কাঠের ব্রিজটা দিয়ে এখন আমরা যাচ্ছি। হেনরি আইল্যান্ডের এন্ট্রিতে এই যে গাছ দিয়ে একটা এত সুন্দর শেড, এটা কিন্তু ভীষণই ফেমাস। এখানে কিন্তু মোটামুটি যারাই আসে সবাই একটু ফটোশ্যুট তো করবেই করবে। ভীষণ সুন্দর লাগে এই জায়গাটা, প্রি ওয়েডিং শ্যুট। এই আলোর দিকে বেরিয়ে যাচ্ছি, কি সুন্দরই না অনুভূতি, দারুণ লাগছে দারুণ। বিস্তীর্ণ এলাকা জুড়ে বিচটা, সমুদ্র অনেক দূরে, তবে সমুদ্রের শব্দটা যে গর্জন সেটা কিন্তু কানে আসছে। আর এই দেখুন সুন্দর বিচ। যে কোনো সাইক্লোনই ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে যখন যায় তখন হেনরি আইল্যান্ডটা কিন্তু ভালো এফেক্টেড হয়। তো সে কারণেই অনেক গাছপালা দেখছি এবারে, প্রচুর প্রচুর মাত্রায় গাছপালা উফরে গেছে। তো যাই হোক, বিচটা কিন্তু সুন্দর পরিষ্কার, আমার কিন্তু বেশ ভালো লাগছে চারিধারটা দেখতে। দেখুন একবার গাছগুলোর কি অবস্থাই না হয়েছে, এক একটা ঝড় আসে আর এক একটা কাণ্ড করে দিয়ে চলে যায়। এত সুন্দর জায়গাটার কি অবস্থা, প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখুন। বিচের সম্বন্ধে তো আপনাদেরকে বললামই, এখন খুবই খারাপ অবস্থা, কিন্তু বিচটা দেখতে ভীষণই সুন্দর। একটা মনে কিন্তু ভীষণ একটা শান্তি লাগছে এসে এখানে ফাঁকায় ফাঁকায়।
আর মেন কথা হচ্ছে বকখালিতে যখন আসবেন মানে মোটামুটি এটা শিওর যে ফাঁকাই থাকবে জায়গাগুলো, ঘুরে শান্তি। এখনও কিন্তু দীঘা পুরীর মতন এতটা ভিড়ের এখানে দাপট নেই, তো যে কারণে ভীষণ ভালো লাগছে। আজকের মতন কিন্তু আমাদের সাইট সিন শেষ। এরপরে চলে যাব একটু সন্ধ্যের দিকে বিচের দিকে। বিচে ঘুরে টুরে তারপরে ডিনারটা কোথায় করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই হোটেল থেকে বেরোলাম জাস্ট একদম একটুখানি, আর এই যে বিচটা মানে এখানে দোকান পাশার আছে, সামনেটা বিচ গিয়ে দেখাচ্ছি। আর এই পাশেই একটা পিকনিক গ্রাউন্ড, শীতকালে এখানে পিকনিক করতে আসে অনেকেই। এখানে একটা মন্দির, কিছু প্রোগ্রাম হয়েছিল যে কারণে এখানটা প্যান্ডেল করা আছে। কয়েকটা দোকান আছে এখানে। এই যে মন্দিরটা, বিচের কাছে এসে গেছি, তবে জল অনেক দূরে। এখানে অনেক কিছুরই দোকান দেখতে পাচ্ছি, আইসক্রিম, ফুচকা, ভেলপুরি, ভুট্টা, তারপর আর কি আছে এখানে তার বুঝতে পারছি না। ও মাছ ভাজা, বাহ অনেক রকমের মাছ, সেগুলো ফ্রাই। একটু এগুলো দেখে আসি তো কি কি মাছ আছে। ওরে বাবা, এগুলো স্কুইড, চিংড়ি মাছ, কি মাছ কে জানে, পাড়া, একটা পমপ্লেট, অনেক মাছই আছে। এখানে একটা জিনিস দেখো, অনেক আইটেম আছে, জ্যান্ত কাঁকড়া পাবেন, কাঁকড়া আছে। আর এই বিচের ওপরে দেখতে পাচ্ছেন সব চেয়ার পাতা, এগুলো কিন্তু সব 10 টাকা করে ভাড়া। চেয়ারের জন্য কিন্তু আলাদা লোক আছে, তারা ভাড়া দিচ্ছে আর টাকাটা নিচ্ছে। তবে এখানে বসে থেকে দেখবোটা কি বুঝছি না, কারণ সমুদ্র কিন্তু অনেক দূরে। এখানে লাইন দিয়ে কিন্তু সব আইসক্রিমের স্টল দাঁড় করানো। এটার কি দাম আছে? 40, মানে প্রিন্ট প্রাইস থেকে বেশি? আচ্ছা, প্রিন্ট প্রাইস থেকে কিন্তু 5 টাকা করে বেশি আছে। ডেটটা দেখে নিই। এই লাইনটা কিন্তু পুরো আইসক্রিমের। তারপরে দেখতে পাচ্ছি ভেলপুরির লাইন, তারপরে ফুচকার লাইন, তারপরে আছে ফিশ ফ্রাইয়ের লাইন। আচ্ছা, বিচে একটা দোকান দেখলাম সিএফসি কিং, মামা সিএফসি কিং। তো যাই হোক, আমরাও বসেছি, চিকেনের অনেক ফ্রাই এখানে পাওয়া যাচ্ছে। চিকেন পপকর্ন অর্ডার দিলাম আর চিকেন ফ্রাইড মোমো অর্ডার দিয়েছি। তো জলটা বলছে কিছুক্ষণের মধ্যেই এই অবধি চলে আসবে, ওয়েট করছি আমরাও বসে বসে। এই যে চিকেন ফ্রাই, এইটা হচ্ছে কটা পিস বললো? 20টা পিস, 100 টাকা। তো খেয়ে দেখতে হবে কেমন। সাথে মেয়োনিজ আর সস দিয়েছে। ভালো, সত্যি ভীষণ ক্রিস্পি জিনিসটা। আজকাল সব জায়গারই একটা ট্রেন্ড, আই লাভ জায়গার নামটা দিয়ে। এখানেও লিখেছিল আই লাভ বকখালি, তবে এখানে আই লাভ বকখালির বিটা নিচে পড়ে তারপরের লেটার্সগুলো রয়ে গেছে। এগুলো পড়েছে শুনলাম ডানা যেই ঝড়টা এসেছিল সেই কারণে এগুলো পড়ে গেছে। মানে কি সাংঘাতিক কিনা ঝড়টা এসেছিল। দেখতে দেখতে কিন্তু জলটা বেশ চলে এসেছে, এখন একদম কাছে চলে এসেছে। সকলের চেয়ারটা নিয়ে এখন পেছন দিকে চলে যাচ্ছে। এই পেছনের দোকানগুলো দেখলে বুঝতে পারবেন। আমি এই যে আইসক্রিম যেখান থেকে খাচ্ছিলাম, আইসক্রিমের দোকানটা এখন একদম কাছে, আগে এখান থেকে অনেক দূরে ছিল জলটা। বকখালির সমুদ্র সৈকতে এসে এখানে একটি সাপ দেখতে পেলাম।
তো নড়ছেও সাপটা, একটু ভয় পেয়ে গেছি কারণ এখানে আমরা আবার স্নান করি, তো সকলের জন্যই কিন্তু এটা একটা রিস্কি ফ্যাক্টর। তা যাই হোক, নড়ছে, সমুদ্রের জলটা আসলে হয়তো এটার সাথে চলে যাবে। বিষাক্ত কিনা আমি সেটাও বলতে পারছি না। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আদৌ এটা সাপ না কোনো রকমের মাছ। ইল মাছও অনেকটা এরকমই হয়, কিন্তু জানি না এটা সেটাই কিনা। রাত্রিবেলার ভিউটাও একটু দিচ্ছি, হোটেলটার সুন্দর লাইটে ভালোই লাগছে। হ্যাঁ, এখন আমরা ডিনারটা করতে চলে এসেছি রেস্টুরেন্টে। তো ডিনারে কী নিয়েছি সেটাও শেয়ার করছি। ফিশ ফ্রাই নিয়েছি, রুটি আর চিকেন দো পেঁয়াজা। এই যে ফিশ ফ্রাই, এটা কিন্তু বেশ বড় সাইজ আর অনেকটাই থিকনেস আছে। সাথে দিয়েছে কাসুন্দি। আর এই যে আমরা রুটি নিয়েছি, আর এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা। এখানে 2 পিস আছে, বেশ সুন্দর পেঁয়াজ টিয়াজ টমেটো দিয়ে করেছে, বেশ ভালোই লাগছে দেখতে। 2 পিস আছে। রাত্রিবেলা লাইটে কিন্তু আরো ভালো লাগছে। এইগুলো নতুন বিল্ডিং যেখানে এখন আমরা আছি। আর এটা পুরনো বিল্ডিংটা, বেশ সুন্দর। এই যে সকালবেলা যেটা দেখালাম, পাখির খাঁচার মতন বসার জায়গা, বেশ ভালো লাগছে আলোতে। গুড মর্নিং। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি, তো সেটাও শেয়ার করে দেবো আপনাদের সাথে। ব্রেকফাস্টে কিন্তু অপশানস আছে, সেই অপশানসগুলো কি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। ব্রেকফাস্টে এখানে 3টে অপশান আছে। একটা অপশানে হচ্ছে এই প্লেটটা, লুচি তরকারি কলা, এখানে মিষ্টি আর ডাবল ডিমের অমলেট আসছে। আর এইখানে আর একটা অপশন যেখানে 4 পিস ব্রেড থাকছে, অমলেট কলা মিষ্টি। আর থার্ড অপশনটা হচ্ছে কর্নফ্লেক্স, সাথে দুধ থাকছে আর 2 পিস ব্রেড থাকবে তখন, আর বাকি সব সেম, কলা মিষ্টি আর চাটা তো আছেই সাথে। থার্ড অপশনে কিন্তু অমলেটটা নেই। এই হোটেলের আমরা ছাদে উঠেছি, এখান থেকেও কিন্তু দারুণ ভিউ। পুরো জঙ্গলটা এত সুন্দর লাগছে, আর মাঝখান থেকে একটু সমুদ্রও দেখা যাচ্ছে। আর এই কটেজগুলো দেখুন ওপর থেকেও, দারুণ দারুণ যাকে বলে। বালুতট হোটেলকে এবারে বিদায় জানানোর সময়। এখন একটু বিচটা ঘুরতে যাব, আর যেগুলো রাস্তায় পড়বে সেগুলোই আজকে ঘুরবো। যেমনি উইন্ডমিলটা যেখানে আছে সেটা যাব, আর ফ্রেজারগঞ্জ ফিশিং ডক যেটা সেটাতেও যাব। সকালবেলা বিচে আসলাম, যে ভাবলাম জলটা সামনে হবে, তবে আজকেও কিন্তু বেশ অনেকটা দূরে জল। সবাই স্নান করছে দূরে গিয়েই। এবারে নেক্সট স্পটের দিকে আমরা রওনা দিলাম। এখানে একটা হচ্ছে বকখালি রেঞ্জের একটা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। আগে এখানে কিন্তু কুমির আর হরিণ থাকতো, কিন্তু এই মুহূর্তে একটা নোটিশ এখানে দেওয়া আছে যে এখন কোনো হরিণ বা কুমির নেই। তো সেই কারণে এখানে টিকিট কাউন্টারটা, যেটা 20 টাকা করে আগে মূল্য ছিল, সেটা কিন্তু এখন বন্ধ। তবে জায়গাটা ঠিক এইরকম ছিল। আর এই জলা জমিগুলোতে কিন্তু আমরা আগেরবার কুমির দেখে গেছিলাম, কিন্তু এখন আর সেটাও নেই। এখানে এখন সব ম্যানগ্রোভ গাছ দেখতে পাচ্ছি, সবটাই মোটামুটি দেখছি বন্ধ। তাহলে আর ঢুকে মনে হয় না লাভ হবে। দিকে উইন্ডমিলটা যেখানে, সেখানটা একবার ভাবছি ঘুরে আসি। ওখানে একটা বিচ ছিল, তবে শুনেছি ঝড়ে সেই বিচটাও নষ্ট হয়ে গেছে। গিয়ে দেখি। এই উইন্ডমিলের এখানে চলে এসেছি। এখানে আগে বিচ ছিল, পুরোটাই ঝড়ে নষ্ট করে দিয়েছে। কয়েকটা দোকান এখন আছে খালি, আর কনস্ট্রাকশন চলছে। আর এই উইন্ডমিলগুলো দেখুন, এই যে এখানে উইন্ডমিল, আর কয়েকটার তো দেখছি পাখাও ভেঙে গেছে। বিচটার সাইডগুলো মনে হয় বাঁধানো হচ্ছে পুরোটা লাইন ধরে।
এই সাইড দিয়ে দেখা যাচ্ছে জলটা অনেকটা এগিয়ে এসেছে, সে কারণেই বাঁধাতে বাধ্য আর কি। এই বিল্ডিংটা পুরো নষ্ট হয়ে গেছে। আর এইটার সামনেই একটা মন্দির করেছে, আর এই পেছনে বিনমিল। সমুদ্রের পার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো যাই হোক, এখন ফ্রেজারগঞ্জ ফিশ হারবারটার দিকে তাহলে এগিয়ে যাই। ফ্রেজারগঞ্জ যাওয়ার রাস্তা এই সরুর মধ্যেই, তবে দুদিকে ছোট ছোট দোকান আছে, লোকেদের ঘরবাড়িও আছে। এখানে ঢোকার জন্য কিন্তু টিকিট লাগে, মাথা পিছু 5 টাকা করে, আর গাড়ির জন্য 10 টাকা। এবারে চলে এসেছি ফ্রেজারগঞ্জ। এখানটা মাছের আড়ত, সব মাছগুলো এনে এখানে সব রাখা হয়। বিশাল বড় আড়তটা, কিন্তু এদিক এদিক পুরোটাই রয়েছে। তো মেন হারবারটা এই দিকটায়, ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর। এখান থেকে জাম্বু আইল্যান্ড ঘোরারও একটা সুযোগ আছে। 150 টাকা করে মাথা পিছু লাগছে, আর একটা ট্রলারে 25 জন কম করে হতে হবে, আর ম্যাক্সিমাম 35। এই যে ট্রলারগুলো এসছে, জানি না মাছ দেখতে পাবো কি না, আর একটু সকালে আসলে হয়তো অনেকটাই পেতাম। কিছুটা মাছ আছে। এই ট্রলারে করে এসেছে বিভিন্ন ধরনের মাছ, সেগুলো আলাদা করছে। ইলিশ মাছ, এটা এটা ভেটকি মাছ না? এটা কি মাছ? ভেটকি, চাকলি। আচ্ছা, এটা চাকলি মাছ। প্রচুর মাছ এসছে। লাইন দিয়ে এখানে সারি সারি সব ট্রলার দাঁড়িয়ে, আর প্রচুর মাছ আসছে। পশ্চিমবাংলার সবচেয়ে বড় এটা ফিশিং হারবার, তো স্বাভাবিক কথা মাছও প্রচুর। এই ট্রলারে এখন সব বরফ হচ্ছে, আবার নিয়ে বেরিয়ে যাবে সমুদ্রে। সামনে আরো মাছ আছে। এইদিকে সব মৎস্যজীবীরা জালগুলোকে বাঁধছে। এই যে ঝুড়িতে ঝুড়ি মাছ। এগুলো সব এখন বাজার চলে যাবে, সব এখান থেকে ডাইরেক্ট বাজার। প্রচুর মাছ, এই যে ঝুড়িতে ঝুড়িতে করে মাছ। বেশ ভালো ট্রিপ করলাম, একদিনে খুব সুন্দর বকখালিটা ঘুরলাম। তো যাই হোক, ব্লগটি ভালো লাগলে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সাথে দেখা হবে আবার আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।